নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প ভূত যদি রসিক হয় তাহলে তাকে চেনা দায়। ওপরে শিরোনামের সঙ্গে নিচের এই মন্তব্যটি যে কার লেখা আর কোথায় বা পেয়েছি তা বোধহয় আর বলতে হবে না। হ্যাঁ, আমাদের এই শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাস রুটের একটি প্রায় খালি হয়ে আসা বাসের একটি বেঞ্চিতে সম্পূর্ণ বেওয়ারিশ অবস্থায় পাওয়া লাল শালু বাঁধা পুঁটলির ছেঁড়া খোড়া খেরো খাতাটি থেকেই সম্পূর্ণ বাক্যটা উদ্ধার করা। উক্তিটি সেই মেজকর্তারই। মহাভারত প্রমাণ পুরো খেরো খাতাটি ঘেটে ওই নামটুকুর বেশি আর যা পরিচয় জোগাড় করতে পেরেছি তা নেহাত আনুমানিক ছাড়া আর কিছু নয়। মেজকর্তা লিখেছেন, ভূত যদি রসিক হয় তাহলে তাকে চেনা দায়। এইটুকু লিখে মেজকর্তা যেন আর কিছু লিখবেন কিনা সে বিষয়ে দোনমনা হয়েছেন মনে হয়। অপরের কথাগুলো খেরো খাতার একটি পাতার একেবারে মাথাতেই লেখা, কিন্তু সে লেখা যে চালিয়ে যাওয়া হয়নি লেখাটির কালি আর চেহারাতেই তা সহজে ধরা যায়। কথা দুটো একটু কালচে কালিতে বেশ একটু মোটা গোছের নিবে লেখা। লেখার পরে কালোর বদলে কিছুটা নীলচে কালিতে একটু সরু গোছের নিবের কলমে যা লেখা হয়েছে উপরের অক্ষরগুলির তুলনায় তা অনেক কম ফ্যাকাশে। তাছাড়া আগের লেখা বাক্যটি যতদূর মনে হয় বহু কাল আগে যার খুব চল ছিল সেই রিলিফ নিবে লেখা, আর পরের ঈষৎ নীলচে কালির বাকি সমস্ত লেখা সেকালের রেড ইঙ্কি জি মার্কা নিবের কলমে। লেখার ধরন ধারণ চেহারা নিয়ে এ গোয়েন্দাগিরিতে আর কিছু না হোক, লেখাটা প্রথম শুরু করবার পরই মেজকর্তা যে বহুদিন তাতে আর হাত দেননি এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না। ব্যাপারটা এমন কিছু হয়তো নয়, তবু এটা নিয়ে ভেবে কিছুটা সময় খরচ করেছি। শেষ পর্যন্ত একটা উত্তরই পেয়েছি ভেবে চিনতে। বিবরণটায় এমন কিছু হয়তো আছে যার জন্য লেখা আরম্ভ করেও মেজকর্তাকে দ্বিধা ভরে কলম থামিয়ে আর এগোবেন কিনা ভাবতে হয়েছে। একটা লাইন মাত্র লিখে যার জন্যে মেজকর্তাকে বেশ কিছুদিন হাত গুটিয়ে থাকতে হয়েছে, সে কারণটা কি হতে পারে? কারণটা যাই হোক, সমস্ত লেখাটা না পড়ে তার বোঝা যাবে কি করে? সুতরাং মেজকর্তার বিবরণটাই তার ভাষায় লিখে জানাচ্ছি। প্রথম লাইনের পর একটু ফাঁক দিয়ে মেজকর্তা সরাসরি বিবরণে নেমে গেছেন। না, মুকুন্দরাম হয়তো খুব বাড়িয়ে বলেনি, জায়গাটার বর্ণনা অন্তত দিয়েছে চমৎকার। সমস্ত জায়গাটার কেমন যেন একটা গন্ধ আছে। কিছুটা ভেতরের দিকে যাবার পরই তা নাকি পাওয়া যায়। বুঝিয়ে দেওয়ার মতো বিশেষণ কি উপমা যার খুঁজে পাওয়া যায় না, সেই গন্ধ। মজা হাজা এঁদো পচা পানা ভরা সব ডোবা, পুকুর, দিঘি আর ভেঙে পড়া ধসে পড়া আধা জঙ্গলে ঢাকা সব এধারে ওধারে নোনা ধরে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া ইটের স্তূপের সঙ্গে যুগ যুগ ধরে বিশাল বিশাল অশ্বত্থ বট শিরীষ কোচের সব গাছের ডালপালা থেকে ঝরে ঝরে পড়ে চারিদিকের মাটি ছেয়ে জমে ওঠা পাতার রাশির সব মেলানো কেমন যেন একটা ভিজে ভিজে ছোঁয়া লাগানো গন্ধ, সেটা নয়। তার সঙ্গে অস্বস্তি জাগানো আর একটা কি যেন মিশে একেবারে আলাদা কিছু। মুকুন্দরাম আর একটা কথাও ঠিক বলেছিল, ঠিকানা খুবই ভালো পেয়েছি কর্তা, শুধু পৌঁছবারই বড় ঝামেলা। ঝামেলা মানে? একটু ধমক দিয়েই বলেছিলাম,
তেনাদের ঠিকানায় বিনা ঝামেলায় পৌঁছতে চেয়েছি আমি। আগে না, থতমত খেয়ে বলেছে মুকুন্দরাম। আমি সে কথা বলিনি। আমি বলেছিলাম মানে জায়গাটা খুঁজে পেতে বার করার বেশ একটু হাঙ্গামা আছে। চিনিয়ে দেবার মতো কাউকে পাওয়া যায় নাকি না? এবার বিরক্ত হয়ে বলেছিলাম, চিনিয়ে দেবার মতো লোক নাই পাওয়া যাক, জায়গাটার নাম শুনলে তার হদিস তো কেউ না কেউ দেবে। আগে সেই তো হয়েছে মুশকিল। মুকুন্দরাম অপরাধীর মতো বলেছে। গোপীগঞ্জের হাট পর্যন্ত ঘোড়ার ডাকের সঙ্গে ভাড়া করা ঘোড়ার গাড়িতে যেতে পারেন, কিন্তু সেখান থেকে আসল ঠিকানায় যাবার কথাটিও উচ্চারণ করতে পারবেন না। কেন? এবার বিরক্ত হয়ে বলেছি, নামটা গালাগাল নাকি? আগে তা নয়। মুকুন্দরাম তাড়াতাড়ি ব্যাখ্যা করে জানিয়েছে, নামটা বললে কেউ যে চমকে তাকাবে কি বেয়ারা কিছু বলবে তা নয়, তার বদলে যেন শুনতেই পাবে না, তারপর না শোনার ভান করে সরে যাবে সেখান থেকে। ধৈর্য হারিয়ে যা বলতে যাচ্ছিলাম তার বলতে হয়নি। মুকুন্দরাম নিজেই তাড়াতাড়ি আবার বলেছিল, নামটা শুনে অমন বোবাকালা যে সেজে যায় তার কারণ নামটাতেই ওদের ভয়। ও অঞ্চলের সকলের ধারণা ওখানকার কথা পাঁচকান করলে তেনারা বেজার হন। তেনাদের কোপে পড়বার ভয়ে ওরা তাই নিজেদের জানাশোনার মধ্যে ছাড়া ওখানকার নামটি পর্যন্ত করে না, শুনতেও চায় না আর কারো মুখে। আচ্ছা আচ্ছা হয়েছে। ধমক দিয়ে তাকে থামিয়ে এবার বলেছি, যা বললে তা তো বুঝছি, আসল নামটা যে কি তা তুমিও জানো না। আগে না, আমি ঠিকই জানি। মুকুন্দরামের মুখে বিনীত গর্বের হাসিটা দেখবার মতো। নিজের বাহাদুরিটা একটু সবিস্তারে তারপর বলতে শুরু করেছে। ওখানে এক বাড়ির সঙ্গে দূর কুটুম্বিতা ছুতো ধরে বেশ কবার যাওয়া আসা করে ভাব জমিয়ে ফেলেছি। তারপর নামটা জেনে নিয়ে কেল্লা ফতে করেছ। মুকুন্দরামের বাহাদুরি ও বৃত্তান্ত দু চার কথায় শেষ হবে না বুঝে তাকে একটু নরম গলাতেই এবার থামিয়ে দিয়ে বলেছি, তার নামটা কি? আর কাউকে কিছু জিজ্ঞেস না করেও কেমন করে সেখানে পৌঁছানো যায় এবার বলো দেখি। আগে নামের সঙ্গে জায়গাটার কোনো মিলই পাবেন না। মুকুন্দরামের গলায় ক্ষোভের সুর তখনও একটু পাওয়া গেছে। নামটা হলো সুখসাগর। সুখসাগর? একটু হেসে বলেছি, মিল না থাক, গড়মিলের দিক দিয়ে নামটা হয়তো ঠিক। নাম সুখসাগর, কিন্তু সেখানে সুখ তো নেই, সাগরও নিশ্চয়ই নয়। আগে হ্যাঁ, মুকুন্দরাম সায় দিয়ে বলেছে, সাগরের বদলে যা আছে তা মজাহাজা, কাটা জলা আর দিঘি, দামে আর পানায় যা একরকম বুঝেই গেছে। থাকার মধ্যে আছে এককালের পেল্লায় সব পোড়োবাড়ির হাঁ করা হাড় পাঁজর। মুকুন্দরাম তার বর্ণনায় উৎসাহে আগেকার ক্ষোভটা তখন প্রায় ভুলেই গেছে। তবু বাধ্য হয়ে তাকে আবার সাজিয়ে বলতে হয়েছে, আচ্ছা ওসব যা বলছো তা নিজের চোখেই দেখব, কিন্তু দেখবার জন্যে কারো কাছে কোনো হদিশ না পেয়েও পৌঁছবো কি করে, সেইটা আগে বাতলাও দেখি। আগে একটু আমতা আমতা করে দুবার মাথা চুলকে মুকুন্দরাম এবার বলেছে, কিছু যদি না মনে করেন তো আমি সঙ্গে করে আপনাকে ঠিক জায়গায় নিয়ে। তুমি নিয়ে যাবে? ধমকে মুকুন্দরামকে বলার মাঝখানেই থামিয়ে দিয়ে বলেছি, আমি যে কাজে যাচ্ছি তাতে দোসর কেউ থাকলে কাজ হয় না।
মুকুন্দরামকে তারপর আর বেশি বকাবকি করতে হয়নি। সে তার বেয়াদপির জন্য মাপ চেয়ে জায়গাটায় পৌঁছবার যথাসম্ভব হদিশ জানিয়ে দিয়েছে। হদিশ অবশ্য বেশ অদ্ভুত এবং ভাষা ভাষা। জায়গাটার আসল নাম বলে যা জানা আছে তা কাউকে বলবার নয়, বললে কোনো কাজই হবে না। যে শুনবে সে না শোনার ভান করে সরে যাবে। যেদিকে যাওয়ার তার বদলে নাম করতে হবে তাই উল্টো দিকের এক ঠিকানার। বলবেনই বা কাকে? বলার জন্য আছে শুধু এই ভাড়াটে কজন গরুর গাড়ির গাড়োয়ানরা। তারা দূর দূরান্ত থেকে ব্যাপারীদের মাল নিয়ে হাটে আসে, আর হাট শেষ হলে অন্য মাল নিয়ে ওই পারে সেই দামোদরের নথ পেরিয়ে ভিন জেলার বড়গঞ্জে গিয়ে ওঠে। তাদের একটু সাদাসাদি করে বলতে হবে যাবার পথে মাঝামাঝি এক জায়গায় যেন নামিয়ে দেয়। এমন অনুরোধে তারা বেজার হবে না, আপত্তিও করবে না কিছু। শুধু হয়তো জানতে চাইবে তা নামবেন কোথায় কর্তা? এ পথে দুধারে আগাগোড়া তো শুধু বনবাদার জঙ্গল। তখন বলতে হবে যে নামবেন জোড়াগড় যাবার রাস্তায়। জোড়াগড় যাবার রাস্তায় নামবেন শুনে তারা চমকে টমকে উঠবে না, শুধু একটু সহানুভূতি দেখিয়েই বলবে সে তো অনেক হাঁটতে হবে কর্তা, আর তাছাড়া রাস্তারও কি ঠিক ঠিক চেনার মতো হাল আছে? তার চেয়ে রসুলপুরের দিক দিয়ে যদি গাড়োয়ানেরা আরও অনেক রকম খুঁত ধরে জোড়াগড় যাওয়ার বিষয়ে আরও অনেক সলা পরামর্শ দেবে, কিন্তু গাড়িতে জায়গা দিতে আপত্তি করবে না। কাক ভোরে রওনা হয়ে বিকেল নাগাদ জঙ্গলের মাঝখানে রাস্তার এক জায়গায় তারা সওয়ারিকে নামিয়ে দিয়ে বলবে এই আপনার নামবার জায়গা কর্তা। ডান দিকের এই ঘোর জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে জোড়াগড়ে যেতে হবে। নিজে কখনো যাইনি, তবে 10 বছর ধরে এ পথে আসতে যেতে অনেক জনের কাছে শুনেছি জোড়াগড়ে যেতে হলে এইখানে নামতে হয়। ওই যে দূরে ছোট একটা টিলা দেখছেন, ওইটাই তার চেন্নত। এখন ইচ্ছে করলে নামতে পারেন, আর নইলে আমাদের সঙ্গে যেতে পারেন সেই দামোদর পর্যন্ত। আজ রাত্রেই এপারের নলগোলায় কিংবা কাল ওপারের বীরগঞ্জে নামিয়ে দেব। এসব সুপরামর্শের জন্যে ধন্যবাদ দিয়ে তখনই কিন্তু নেমে যেতে হবে। গাড়োয়ানদের কাউকে বকশিস দেবার নামটি কিন্তু করা চলবে না, তারা তাতে অপমান বোধ করবে। বলবে আমরা কি সওয়ারি নিয়ে ভাড়া খাটাবার গাড়োয়ান? আমাদের নিজেদের গাড়ি, আড়তদার কি ব্যাপারীর হুকুমেও নয়। নিজেদের খুশি মতো মাল বোঝাই করি নিজেদের পছন্দ মতো ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। তাতে যা হকের পাওনা তার বেশি নেব কেন? তুমি বড় কথা ফেনাও মুকুন্দরাম। মুকুন্দরামের কথাগুলো শুনতে মন্দ লাগছিল না বলে এতক্ষণ চুপ করে থাকলেও এবার তাকে ধমকে বলতে হয়েছে, এত ধানাই পানাই করেও এখনো তো আসল কথায় পৌঁছলে না। গাড়োয়ান কি ভাববে আর কি বলবে সব ছেড়ে আসল খবরটা এবার দাও দেখি। জোড়াগড়ের নাম করে জঙ্গলের মাঝে রাস্তায় নেমে তারপর সুখ সাগরে পৌঁছবো কি করে? মুকুন্দরাম এবার আর কথা ফেনায়নি, সোজাসুজি হদিশ বাতলে দিয়েছে। গরুর গাড়ি থেকে জঙ্গলের মাঝখানে পথে নামবার পর একটু অপেক্ষা করতে হবে। গাড়িগুলো আবার চলতে শুরু করে কিছু দূরে জঙ্গলের বাঁকে চোখের আড়াল হওয়া পর্যন্ত। তারপর ডাইনের টিলার দিকে নয়, যে পথে গাড়ি এসেছে সেই পথেই পিছিয়ে যেতে হবে পোখানেক রাস্তা। অতটা গেলেই বাদুর ঝোলা গাছটা চোখে পড়বে। বিরাট ডালপালা ছড়ানো গাছ। কি গাছ তা বোঝার উপায় নেই। ডালপালা সমেত সারা গাছটায় গাদা গাদা বাদুর ঝুলে আছে। সেই গাছটাই হলো নিশানা। তার পাশ দিয়ে এগিয়ে গেলে দেখতে দেখতে সুখসাগর পৌঁছতে দেরি হবে না। মুকুন্দরাম যা বলেছিল তাই করেছি। জোড়াগড়ে যাবার ছুতোয়
গাড়োয়ানদের কথায় যেখানে নেমেছি, গাড়িগুলো দূরে পথের বাঁকে চোখের আড়াল না হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করে তারপর পেছন দিকে চলতে শুরু করেছি। বাদুর ঝোলা গাছটা এবার খুঁজে বার করতে হবে। মুকুন্দরাম যা বর্ণনা দিয়েছে তাতে গাছটা খুঁজে পাওয়া শক্ত হবার কথা নয়। ডালপালা ছড়ানো প্রকাণ্ড একটা গাছ, ফল ফুল পাতা নয়, সারা গায়ে তার ছোট বড় কালো কালো বাদুড়ের পুঁটলি ঝুলছে। গাছটার কথা ভাবতেই ভেতরে ভেতরে কেমন যেন একটু শিউরে উঠেছি, তা অস্বীকার করব না। দুধারের ঘোর জঙ্গলের মাঝে একেবারে জনমনুষ্যহীন রাস্তাটাও তার একটা কারণ নিশ্চয়ই। সন্ধে হতে তখনও দেরি আছে, কিন্তু এরই মধ্যে কেমন একটা গা ছমছমে ভাব যেন সমস্ত জায়গাটার উপর জমে উঠছে। মুকুন্দরাম কি এইটাকেই যেন ওপারের গন্ধ পাওয়া বলে বর্ণনা করেছিল? কিন্তু সে তো সেই সুখসাগর পৌঁছবার পর পাওয়ার কথা। এখন থেকেই সেরকম কোনো অস্বস্তি হবে কেন? রাস্তার ধারের জঙ্গলে বাদুর ঝোলা গাছটা খোঁজবার জন্যে সজাগ চোখ রেখে যেতে যেতে মুকুন্দরামের বিষয়ে একটু না ভেবে পারিনি। আমি যা খুঁজে বেড়াই তার সুলুক সন্ধান দেবার জন্যে অনেক দালালি আমার হয়ে কাজ করে। মুকুন্দরাম ঠিক তাদের দলে পড়ে না। দালাল হয়ে সে আমার কাছে আসেনি, দালাল হিসেবে কাজও করে না আমার। নিহাত আচমকাই দেখা হয়ে গেছে। কাজকর্ম তেমন ছিল না বলে মস্ত এক দিঘির পাড় জমা নিয়ে চারটার ফেলে মাছ ধরতে বসেছিলাম। কিছুটা হাজা মজা হলেও নামকরা মাছ শিকারের দিঘি। কিছু না হোক আধমন দু একটা রুই কাতলা সেখানে নাকি ফাতনা ডোবাবেই। ফাতনা আমারও ডুবেছিল, কিন্তু কে যে ডুবিয়েছে তা জানার ভাগ্য হয়নি। সকাল থেকে খাঁ খাঁ রোদের দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত তিনবার ফাতনা ডোবানো অদেখা মাছের কাছে কানমলা খেয়ে যখন বিগড়ানো মেজাজে ছিপটাই দুমড়ে ভাঙতে যাচ্ছি, তখন পেছনে পাড়ের ধারে আধময়লা আটহাতি ধুতি আর ছেঁড়া ফতুয়া পরা ছোট্ট রোগা পটকা আধবুড়ো একটা গাঁইয়ে চেহারার মানুষকে দেখতে পেয়েছিলাম। লোকটার পাড়ের ওপর উবু হয়ে বসে থাকার ভঙ্গি দেখে মনে হয়েছিল আমার অজান্তে অনেকক্ষণ ধরেই সে আমার মাছ ধরার মিথ্যে হয়রানিটা লক্ষ্য করছে। নিজের বেইজ্জতের এরকম একজন সাক্ষী দেখে মনটা যে খুশি হয়নি তা বলাই বাহুল্য। লোকটির একটা কথায় মেজাজটা আরও কিরিক্ষে হয়ে গিয়েছিল। আমাকে ছিপটা নিয়ে দাঁড়িয়ে কোনো রকমে মেজাজটা সামলে হুইল ঘুরিয়ে সুতো গুটাতে দেখে লোকটা বলে উঠেছিল, উঠে পড়ে ভালোই করেছেন কর্তা, আজকের দিনটায় কিছু হবার নয়। গায়ে পড়া এমন টিপ্পনির একটা চাবুকের মতো জবাব দিতে গিয়ে থেমে গিয়েছিলাম। লোকটার চেহারা দেখে আর গলার স্বরটা অতি বিনীত বলে কড়া কিছু বলার বদলে অদ্ভুত কথাটারই তাই মানে জানতে চেয়েছিলাম একটু রুক্ষ গলাতেই। আজ হবার নয় মানে? আজ্ঞে। লোকটি একটু ভয় পেয়ে যেন অপরাধীর মতো বলেছিল, আজ্ঞে আজ সেই ৬০টির দিন কি না? আর দিন? গরম হওয়ার বদলে বেশ অবাক হয়েই জিজ্ঞেস করেছিলাম, আজ্ঞে সেই সারা পীরেরটার? লোকটি আমায় একেবারে হতভম্ব করে দিয়ে বলেছিল, সব জোড়া মাসের প্রথম মঙ্গলবার সারা দিঘিটায় সে ভর করে থাকে। একটা পুঁটি কি কুচো চিংড়িও এ দিঘি থেকে কারুর এদিন তোলার সাধ্যি নেই। আজ সেই প্রথম মঙ্গলবার আপনি এখানে ছিপ ফেলেছেন কি না? থামো থামো। কিছুই বুঝতে না পারায় অধৈর্যে লোকটিকে ধমক দিয়ে থামিয়ে বলেছিলাম, কি সব আবল তাবল বলছো?
তোমার সাড়া পিড়েত আবার কি বস্তু? লোকটির কাছে ব্যাপারটার বিস্তারিত ব্যাখ্যা এবার শুনেছিলাম। এ দিঘি যারা কাটিয়েছিলেন তারা এ অঞ্চলের রাজাই ছিলেন একরকম। সে রাজবংশের ভাগ্য যখন পড়ে এসেছে, তখন 2-3 বছর আগে সে রাজবংশের শেষ এক রাজা এ দিঘিতে মাছ ধরার নামে এক মহা অধর্ম করেছিলেন। যুদ্ধের ন্যায়নীতি না মানা আর মানির মান না রাখার অধর্ম। রাজবংশের সুদিন তখন ফুরিয়ে এলেও দিঘি তখন টইটুম্বুর জলে জমজমাট। মাছের ভারে ছিঁড়ে যাবার ভয়ে জেলেরা একেবারে সেরা সুতোর নতুন জাল ছাড়া এই জলে কিছু নামাতে চায় না। দিঘিতে মাছ যেমন এন্তার, তেমনি সেসব মাছের জেল্লা আর তেজ। এদের মধ্যে সবার সেরা 2টি সাঁড়া রুই। লোকে যাদের নাম দিয়েছিল নন্দী ভৃঙ্গি। নন্দী ভৃঙ্গি মাছ নয়, গঙ্গা দেবীর বাহন মকররাজেরই যেন 2টি দামাল ভাত কুটু। কোনো জালে তাদের ধরা যায় না। যত বড় পাকা শিকারীর হাতের যত মজবুত ছিপি হোক, তার টোপ বড়শি ফাতনা নিয়ে ছিনিমিনি খেলে। দিঘির জলে যেন তাদের আনন্দ আর ধরে না। গাং কি সাগর হলে বুঝি তারা পাখনা নেড়ে সত্যিকার সুখ পায়। তবু চারাপোনা হয়ে যার জলে প্রথম কানকো কাঁপিয়েছে, সে দিঘির ওপর মায়াও তো আছে কিছু। জোর ভেঙে ভৃঙ্গি কিন্তু একদিন সে মায়া কাটিয়ে যায়। অতি বৃষ্টির বান এসেছিল সে বছর, মাঠ ঘাট পুকুর দিঘি সব ভাসিয়ে। সে বানের জলে গা ভাসিয়ে ভৃঙ্গি কোথায় যে গেছে কে জানে। নন্দী কিন্তু দিঘি ছাড়েনি। সারা তল্লাটের গল্পকথা হয়ে সে ওই দিঘিতেই মনের সুখে চড়ে বেরিয়েছে। কিন্তু গোল বাঁধল পর্তি রাজবংশের বেয়ারা এক রাজা। তার খেয়াল হলো কেউ যাকে ধরতে পারেনি সেই নন্দীকেই সে ডাঙায় তুলে খাবি খাইয়ে মোক্ষম বাহাদুরি দেখাবে। কিন্তু রাজার কেরামতি ওই মুখ সাপটি অবধি। নন্দীকে ডাঙায় তুলে খাবি খাওয়াবে কি? নন্দী তাকে নিয়ে যেন তামাশা করে লোক হাসায়। কখনো ফাতনা না নাড়িয়ে তার টোপ খেয়ে যায় চুপি চুপি। কখনো বড়শিতে রাম টান দিয়ে হুইলের সুতোই ফুরিয়ে দিয়েছে। সারা দিঘিময় দাম আর বড় বড় পানার ঝাড়ে গিট লাগিয়ে লাগিয়ে চরকি পাক ঘুরে ঘুরে। বারবার হার মেনে তল্লাট শুদ্ধ লোকের চাপা হাসাহাসিতে শেষকালে খেপে উঠেছে পর্তি বংশের বেয়ারা রাজা। যা কখনো কেউ করে না, সেই অধর্মই করেছে সে এবার। কোনো মতে নন্দীকে বাগে আনতে না পেরে সে শেষ পর্যন্ত বিষ ঢেলেছে দিঘির জলের এক ধার থেকে আরেক ধারে, আর এক পার থেকে আরেক পারে। পালিয়ে বাঁচতে চাওয়া মাছের ঝাঁকের মধ্যে খাবি খেতে খেতে ভেসে ওঠা নন্দীকে দেখতে পেয়ে কলা গাছের ভাসানো ভেলা থেকে তাকে বল্লম দিয়ে খুঁচিয়ে মেরেছে। নন্দী গেছে, গেছে সে রাজবংশ। একটু আধটু মজে এলে বিষ কাটিয়ে এদিঘি আবার মাছের চেনা ঘর হয়ে উঠেছে। কিন্তু বছরের ফি জোড়া মাসের প্রথম মঙ্গলবার এখান থেকে একটা কুচো চিংড়িও তুলে নিয়ে যায় এমন সাধ্য কারণ নেই। কয়েকশো বছর আগে এই দিনটিতে জলে বিষ ঢেলে নন্দীর মতো মাছের রাজাকে অধর্ম করে খুঁচিয়ে মারা হয়েছিল কিনা, সেই থেকে সারা পিড়েত হয়ে এই দিনটিতে সে সারা দিঘি পাহারা দেয়। যে লোকটি এ কাহিনী শুনিয়েছিল তারই নাম মুকুন্দরাম। লোকটি কথা বলে একটু বেশি, কিন্তু বলে বড় ভালো। মুকুন্দরামের পুঁজিতে আরও এমন খবর থাকলে তাকে আমার সঙ্গে
আমার বাড়িতে দেখা করতে বলেছিলাম। সে তা করেনি, তবু তার সঙ্গে এখানে সেখানে দেখা হয়ে গেছে মাঝে মাঝে। এমনি একবার দেখার সময় সে সুখ সাগরের খবর দিয়েছিল আমাকে, কিন্তু মনের মধ্যে একটা কিন্তুর খটকা খুব বড় হয়ে উঠেছে হঠাৎ। মুকুন্দরাম বলেছিল পোখানেক পথ পিছিয়ে গেলেই বাদুড়ঝোলা গাছের নিশানটা দেখা যাবে, কিন্তু কোথায় বাদুড়ঝোলা গাছটা? এক পর্যায়ে আতক্রোশ পথই তো পার হয়ে এলাম, দুদিকে সজাগ চোখ রেখে খুঁজতে খুঁজতে। বাদুড়ঝোলা গাছের কোনো চিহ্নই তো নেই। সে গাছ যদি না পাই তাহলে? জোড়াগড়ে যাবার নাম করে যখন রাস্তার মাঝে নেমেছিলাম তখন বিকেল। এরই মধ্যে দুধারের জঙ্গলের বড় বড় গাছের মাথায় সূর্য যে অনেকখানি নেমে গেছে। রাস্তা উত্তর দক্ষিণে চলে, এর মধ্যেই বেশ একটু আবছা অন্ধকার। খানিক বাদেই তো পুরো অন্ধকার হয়ে যাবে। তার মধ্যে বাদুড়ঝোলা গাছটাকে কি আর দেখে চিনতে পারবো? গাছটা কি সত্যিই আছে? হঠাৎই সন্দেহটাই গভীর হয়ে উঠেছে। যার কথা শুনে চোখ কান বুজে অজানা বন জঙ্গলের মাঝে এমন একটা বেয়ারা জায়গায় নেমেছি, সেই মুকুন্দরামের ওপর এতখানি ভরসা রাখার কোনো কারণ সত্যি আছে কি? মুকুন্দরাম আমার মাইনে করা দালাল নয়। এ পর্যন্ত তার কোনো খবরাখবর যাচাই করে দেখার সুবিধেও হয়নি কখনো। তার অমন জাঁকিয়ে বলা সুখসাগরের বর্ণনা কি সব তাহলে মিথ্যে, ধাপ্পাবাজি? আমি ওপারে তাদের তল্লাশ করে বেড়াই বলে তাদেরই একজনের আমাকে একটু জব্দ করার রসিকতা? না না, তা হতে পারে না। বাদুড়ঝোলা গাছটা নিশ্চয়ই আছে এই জঙ্গলের পথের একধারে। অন্ধকার হয়ে আসবার আগে আমাকে সেটা খুঁজে বার করতেই হবে। আমি আগের চেয়ে জোরে জোরে হাঁটতে আরম্ভ করি। আধ ক্রোশের পর এক ক্রোশের ওপর পথ পার হয়ে যাই, কিন্তু কোথাও কোনো বাদুড়ঝোলা গাছের চিহ্নই তো নেই। চিহ্ন থাকলেও এরপর তা দেখে চিনে নেওয়া তো সম্ভব হবে না। সূর্য কিছুক্ষণ আগে ডুবেছে, তারপর পশ্চিম আকাশের লালচে আভাটা ক্রমশ যাচ্ছে মিলিয়ে। এরপর তো ঘুরঘুরটি অন্ধকার। সে অন্ধকারে সারা রাত কি তেনাদের নয় জন্তু জানোয়ারদের ভয়ে কোনো একটা গাছের ডালে কাটাতে হবে? সেরকম গাছের খোঁজও তো এই বেলা একটু আলো থাকতে থাকতে না করলেই নয়। তা করতে কিন্তু হয়নি। দূরে গাড়ির গরুর গলার ঘণ্টার টুংটুং আওয়াজ শোনা যায় প্রথমে। আলো টালো অবশ্য তারপরে দেখা যায়নি। এই জঙ্গলের জনমনুষ্যহীন রাস্তায় তেল পুড়িয়ে আলো জ্বালিয়ে গাড়ি চালাবার আহুমুখী কারণ নেই। দু চাকার ছোটোখাটো গাড়িটা কিন্তু আমার কাছে এসেই থামে। একটু আলো ভেতর থেকে এবার অবশ্য দেখা যায়। গাড়োয়ান যাতে তামাক খাচ্ছে সেই থেলো হুঁকোর কলকের একটু আলো। গাড়োয়ানের গলাটা শোনা যায়, কি কর্তা, উঠবেন নাকি গাড়িতে? হ্যাঁ, উঠবো বই কি। দুবার আর গাড়োয়ানকে উঠবার কথা বলতে হয় না। পেছন দিয়ে ছইয়ের তলায় তার আগেই উঠে বসি। গাড়োয়ান হুঁকোয় টান দিয়ে আবার গাড়ি চালাতে শুরু করে। আমি কোথাকার কে, এই জঙ্গলের মাঝে এই ভর সন্ধ্যায় নেমে কি করছিলাম, কোথায় যাব, কিছুই সে জিজ্ঞাসা করে না। আমি নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞেস করেছি, আচ্ছা, এই পথে তো আসো যাও, বাদুড়ঝোলা একটা গাছ এখানে কোথাও দেখেছো? বাদুড়ঝোলা গাছ? লোকটা একটু চুপ করে থেকে গম্ভীর গলায় বলেছে, হ্যাঁ কর্তা, আছে, তবে রোজ তো নয়, মাঝে মাঝে তা দেখা যায়। মাঝে মাঝে দেখা যায়?
শুনে অবাক হয়ে যা বলতে যাচ্ছিলাম তা কিন্তু আর বলিনি। গাড়োয়ানের মুখটা তার কলকের জ্বলন্ত টিকের আভায় সামান্য একটু মাত্র দেখতে পেলেও তার গলাটা আমি তখন বেশ চিনতে পেরেছি। সে গলা মুকুন্দরামের। আমি একটু হুঁহা দিলেই সে এক্ষুনি মাঝে মাঝে খুশি মতো দেখা দেওয়া বাদুড়ঝোলা গাছের জমাটি গল্প শুরু করবে। সে গল্প শুনে তাকে বাধিত করতে আমি চাই না। মেজকর্তা এইখানেই তার কলম থামিয়েছেন। এ বিবরণের প্রথম লাইন লিখবার পর কেন যে অনেক দিন তিনি আর কলম ধরেননি এবার যেন একটু বুঝতে পেরেছি। যাদের তিনি স্বীকার করে ফেরেন তাদেরই একজনের রসিকতা শিকার হওয়ার বৃত্তান্তটা শেষ পর্যন্ত দেবেন কিনা তাই তিনি কিছুকাল ঠিক করতে পারেননি। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প ভূত যদি রসিক হয়। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।